শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান বিভাগ। গত ক্লাসে আমি তোমাদের আর্থিক বিবরণীর যে বিষয়টি রয়েছিল ক বিভাগের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের আর্থিক বিবরণীর যে বাকি অংশ রয়েছে বাকি অংশ আলোচনা করব এবং আরেকটি অধ্যায় তোমাদের আলোচনা করব, সেটি হচ্ছে রেওয়ামিল। আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে। তো শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা, বিষয় হিসাব বিজ্ঞান, দশম অধ্যায় আর্থিক বিবরণী বাকি অংশ, নবম অধ্যায় রেওয়ামিল। দুইটি বিষয়ে আলোচনা করব, তোমরা খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি দেখবে। অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্নপত্রের ব্যাখ্যা সহ সমাধান। ঢাকা বোর্ড 2020 সালের ক বিভাগে 1 নং প্রশ্নে কনক এন্টারপ্রাইজের 2019 সালে 30 জুন তারিখে রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। এটি রেওয়ামিলের তথ্য দেওয়া রয়েছে এবং কিছু সমন্বয় এখানে রয়েছে এবং আমাদের যে উদ্দীপকের তিনটি প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খতে মোট মুনাফা 37,000 টাকা ধরে পরিচালন মুনাফা নির্ণয় করো। গতে পরিচালন মুনাফা 33,000 টাকা ধরে কনক এন্টারপ্রাইজের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা কতে চলে যাই। এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের পারমিক মূলপণ্যের সাথে নিট ক্রয় যোগ এবং প্রত্যক্ষ ব্যয় যোগ হবে এবং সমাপনী মূলপণ্য বিয়োগ হবে। আমাদের পারমিক মূলপণ্য এখানে নেই। নিট ক্রয়ের ক্ষেত্রে আমাদের এখানে ক্রয় 1,35,000 টাকা এবং ক্রয় থেকে 3,500 টাকা বহিঃফেরত বাদ যাবে, ক্রয় ফেরত। ক্রয় বারটা এখানে নেই এবং ক্রয়ের সাথে আমাদের এখানে সম্পৃক্ত যে সমন্বয় তাও নেই। এরপর হচ্ছে আমাদের প্রত্যক্ষ যে ব্যয়, প্রত্যক্ষ ব্যয়ও নেই। সমাপনী মজুত পণ্য 23,500 টাকা রয়েছে, আমরা সমাপনী মজুত পণ্য 23,500 টাকা বাদ দিব, তাহলে আমাদের 1,08,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় রয়ে গেল। অর্থাৎ আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের যে পরিমাণ 1,08,000 টাকা। খতে মোট মুনাফা 37,000 টাকা ধরে পরিচালন মুনাফা নির্ণয় করো। অর্থাৎ আমাদের মোট মুনাফা 37,000 টাকা আমরা লিখলাম এবং পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় এখানে আমাদের কুরিন সঞ্চিতি 2,500 টাকা। এখানে আমরা দেখব যে দেনাদারের 2,000 টাকা কুরিন এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য কর। এখানে আমরা একটি ক্যালকুলেশন দেখাই। দেখো, নিট দেনাদার নির্ণয়ের ক্ষেত্রে দেনাদার 50,000 টাকা ছিল আর কুরিন অবলোপন 2,000 টাকা। তো এখানে আমাদের 48,000 টাকা অবশিষ্ট রয়ে গিয়েছে এবং এর সাথে 5% যে কুরিন সঞ্চিতি, সমাপনী কুরিন সঞ্চিতি, এখানে আমাদের নির্ণয় করলে 2,400 টাকা। অর্থাৎ নিট দেনাদারের পরিমাণ হচ্ছে হলো 45,600 টাকা। এখানে সমাপনী কুরিন সঞ্চিতি 2,400 টাকা বাদ কুরিন ও সন্দেহজনক দেনা হিসাবের উদ্বৃত্ত। এখানে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি রয়েছে হলো 2,500 টাকা এবং দেনাদারের যে 2,000 টাকা আদায় করা যাবে না কুরিন, তা হচ্ছে হলো আমাদের 2,000 টাকা কুরিন অবলোপন। তো এখানে 2,500 থেকে 2,000 টাকা বাদ দিলে 500 টাকা আমাদের কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি উদ্বৃত্ত 500 টাকা রয়ে গেল। এরপর হচ্ছে আমাদের বিজ্ঞাপন 48,000 টাকা। বিজ্ঞাপন এখানে 4 বছরের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমরা আমাদের যে অঙ্ক করি যে 1 বছরের জন্য 3 বছরের বিলম্বিত, তো আমরা 4 দিয়ে ভাগ করলে 3 দিয়ে গুণ করলে 36,000 টাকা এখানে আমাদের বিলম্বিত। তো 48,000 টাকা থেকে আমরা যদি 36,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের 12,000 টাকা হচ্ছে হলো ব্যয় ওই বছরের। এবং আমরা সুনামের ক্ষেত্রে এখানে 24,000 টাকা যে রয়েছে এবং সুনামের অবলোপন 1 বছরের আমরা যদি করি 4 দিয়ে যদি ভাগ করি তো 6,000 টাকা। এবং এখানে স্থায়ী সম্পত্তির অবচয় 10%, স্থায়ী সম্পত্তি এখানে কল কবজা রয়েছে 5,000 টাকা। 5,000 টাকার
স্থায়ী সম্পত্তির অবচয় যদি আমরা ধরি 10%, 5,000 টাকার 500 টাকা হচ্ছে। তা আমরা যদি যোগ করি তাহলে আমাদের 20,400 টাকা হচ্ছে হলো আমাদের পরিচালন ব্যয়। আর আমাদের মোট মুনাফা ছিল 37,000 টাকা, তো বিয়োগ করলে আমরা 16,600 টাকা পাচ্ছি হলো নিট পরিচালন মুনাফা। এখন আমরা পরিচালন মুনাফা 33,000 টাকা ধরে কনক এন্টারপ্রাইজের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা নিট পরিচালন মুনাফা 33,000 টাকা লিখলাম এবং অন্যান্য আয় আমরা যোগ করব এবং অন্যান্য ব্যয় আমরা বিয়োগ করব। অন্যান্য আয়ের ক্ষেত্রে এখানে আমরা যদি নির্ণয় করি তাহলে আমাদের ব্যাংক জমার যে সুদ 3,000 টাকা, অন্যান্য আয় প্রাপ্ত বার্তা এখানে আমাদের 6,000 টাকা অন্যান্য আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। এবং 12% প্রদত্ত ঋণ, এই ঋণের সুদ, ঋণ প্রদানের যে সুদ এটা হচ্ছে আমাদের আয়। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 900 টাকা হবে। এবং কমিশন এখানে ক্রেডিট পাশে সেহেতু আমাদের আয় ধরতে হবে। তো টোটাল আমাদের 18,900 টাকা। আর এখান থেকে আমরা অন্যান্য ব্যয় বাদ দিব। অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে আমরা নির্ণয় করি, অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে আমাদের 10% হারে ব্যাংক জমাতিরিক্ত সুদ যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের অঙ্ক 2019 সালের 30 জুন পর্যন্ত ছিল। আর আমরা এই ব্যাংক জমাতিরিক্ত যে ঋণ নিয়েছি 31/12/2018, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অর্ধেক বছরের আমাদের সুদ ধরতে হবে। 10% হচ্ছে হলো 3600 টাকা এবং অর্ধেক বছরের সেহেতু আমাদের এখানে 1800 টাকা, ব্যাংক জমাতিরিক্ত যে সুদ 1800 টাকা। এবং ঋণপত্রের যে সুদ রয়েছে 7,500 টাকা। ঋণ প্রদানের যে সুদ এটাও অন্যান্য ব্যয়তে লিখলাম। এরপর হচ্ছে আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, এই বিষয়টিও আমাদের অন্যান্য ব্যয় 1,500 টাকা। মোট হচ্ছে হলো আমাদের 10,800 টাকা। অন্যান্য আয়ের ক্ষেত্রে আমাদের 18,900 টাকা এবং এর ক্ষেত্রে আমরা অন্যান্য ব্যয় যদি বাদ দিই 10,800 টাকা, 41,100 টাকা আমাদের হচ্ছে হলো নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ক্যালকুলেশনগুলো আলোচনা করে দিই। স্থায়ী সম্পত্তির অবচয়ের ক্ষেত্রে 10%, কলকবজা 5,000 টাকার যদি 10% ধরি আমরা তাহলে 500 টাকা। নিট দেনাদারের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। সুনামের অবলোপনের ক্ষেত্রে এখানে 24,000 টাকার 4 বছরের 6,000 টাকা। বিজ্ঞাপনের বিলম্বিত অংশ হচ্ছিল 48,000 ভাগ 4 গুণ 3, যেহেতু আমাদের 3 বছর বিলম্বিত। আর ব্যাংক জমাতিরিক্ত যে সুদ রয়েছে এখানে আমাদের 36,000 টাকা 10% এবং আমরা যদি অর্ধেক বছরে ধরি তাহলে 1800 টাকা। আর প্রদত্ত ঋণের সুদ 15,000 টাকা 12%, এখানে অর্ধেক বছরের 900 টাকা। ঢাকা বোর্ড 2019 এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। 2 নং অঙ্কতে ছিল করিম ব্রাদার্স এর 2018 সালের 30 জুন তারিখে রেয়ামিল অন্য তথ্যাবলী দেওয়া হলো। এখানে একটি রেয়ামিল এবং সমন্বয় রয়েছে। প্রশ্নে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে ক্রয় হচ্ছে 1,20,000 টাকা দেখলাম এবং এখানে সমন্বয়ে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, অর্থাৎ আমাদের ক্রয় কমে যাবে 1,000 টাকা। তাহলে আমাদের এখানে বাকি তো ক্রয় ছিল না এবং আমরা যদি হিসাব করি তাহলে আমাদের 1,19,000 টাকা হচ্ছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ। করিম ব্রাদার্স এর 2018 সালের 30 জুন তারিখের আমরা এখন খতে করব মোট মুনাফা 3,20,000 টাকা ধরে করিম ব্রাদার্স এর নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা আমরা 3,20,000 টাকা লিখলাম। এখানে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করি। বিজ্ঞাপন আমাদের পরিচালন ব্যয় 15,000 টাকা। এখানে সমন্বয় 2/3 রয়েছে। তো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 10,000 টাকা হচ্ছে হলো আমার বিলম্বিত, আর অবশিষ্ট হচ্ছে হলো 5,000 টাকা। বহি পরিবহন 2,500 টাকা।
পরিচালন ব্যয় ইজারা সম্পত্তির অবলোপন 10 বছরের, তাহলে 7,000 টাকা। তারপর হচ্ছে হলো ভাড়া 10 মাস, তাহলে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা, 12,000 টাকা। তো এখানে আমাদের আর অন্যান্য যে ক্যালকুলেশন, এখানে আর অন্যান্য বিষয় নেই। তো আমাদের এখানে পরিচালন ব্যয় হচ্ছে হলো 26,500 টাকা। 3,20,000 টাকা থেকে 26,500 টাকা যদি আমরা 26,500 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের পরিচালন মুনাফা হচ্ছে হলো 2,93,500 টাকা। আর এখানে আমাদের অন্যান্য আয় যদি আমরা যোগ করি, সঞ্চয়পত্রের যে সুদ 10%, এখানে 5,000 টাকা অন্যান্য আয় যোগ করি, এবং অন্যান্য ব্যয় এখানে শিক্ষণিক ভাতা 2,500 টাকা রয়েছে, তাহলে আমরা বিয়োগ করলে আমাদের নিট মুনাফা নির্ণয় হচ্ছিল 2,96,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ প্রশ্নটি আলোচনা করব। সমাপনী মালিকানা সত্ত্ব 3,26,000 টাকা বিবেচনায় এনে করিম ব্রাদার্সের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের স্থায়ী সম্পত্তি আগে নির্ণয় করব। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমাদের ইজারা সম্পত্তি 70,000 টাকা এবং অবলোপন 7,000 টাকা, 63,000 টাকা। দালান কোঠা 1,50,000 টাকা, তো 2,13,000 টাকা স্থায়ী সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে আমাদের সঞ্চয়পত্র 10% সঞ্চয়পত্র 50,000 টাকা। চলতি সম্পদ প্রাপ্য হিসাব 60,000 টাকা। সঞ্চয়পত্রের যে বকেয়া সুদ হচ্ছে হলো 5,000 টাকা। এবং এখানে আমাদের চলতি সম্পদের ক্ষেত্রে আর নেই, এখানে হচ্ছে হলো আমাদের সমাপনী উৎপন্ন 20,000 টাকা, টোটাল হচ্ছে হলো আমাদের 85,000 টাকা। আমরা অলিক সম্পদের ক্ষেত্রে এখানে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছিল 10,000 টাকা, যেহেতু 2/3 আমরা বিজ্ঞাপন হচ্ছিল 15,000 টাকা। 3 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 10,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন। মোট সম্পদ হচ্ছে হলো আমাদের 3,58,000 টাকা। মালিকানা সত্ত্বে এখানে বলেছিল যে 3,26,000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো আমাদের 3,26,000 টাকা হচ্ছে হলো মালিকানা সত্ত্বের পরিমাণ। আর এখানে দেখো যে চলতি দীর্ঘমেয়াদী দায় এখানে নেই। চলতি দায় প্রদেয় হিসাব 30,000 টাকা, আর হচ্ছে হলো ভাড়া বকে হচ্ছে হলো আমাদের 2,000 টাকা, মোট হচ্ছে 32,000 টাকা। আমরা যদি যোগ করি তাহলে 3,58,000 টাকা হচ্ছে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব। এখন আমরা নবম অধ্যায়ে রেয়ামিলের যে অধ্যায়টি রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব।